ডাকসু ইলেকশন নিয়ে বোধহয় আলোচনা হচ্ছে। আমরা তো অনেক আগেই শিক্ষাঙ্গন ছেড়েছি, তারপরেও আমি কতগুলো সাধারণ পর্যবেক্ষণ থেকে কয়েকটা কথা বলি। যে কোনো নির্বাচনের ক্ষেত্রে যখন আপনি কাউকে সাধারণ প্রতিপক্ষ হিসেবে ট্রিট করেন, কারণ একজন ব্যক্তি সবার মোটামুটি প্রতিপক্ষ হচ্ছে, তাহলে সে কার্যত মূল পক্ষ হিসেবে হাজির হয়। কিন্তু দেখা গেল যে সেই সাধারণ প্রতিপক্ষের বিপরীতে কোনো সাধারণ প্রার্থী নাই, এখানে বেশ কয়েকটা পক্ষ। ধরেন ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তার বিপরীতে কাজ করেছে অন্ততপক্ষে ইম্পর্ট্যান্ট 4টা থেকে 5টা প্যানেল। ছাত্রদল, স্বতন্ত্র একটা প্যানেল হিসেবে উমামান নেতৃত্বাধীন প্যানেল, বাকছাসের প্যানেল, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর 2টো প্যানেল, তার মধ্যে একটা মোটামুটি আলোচিত বেশ সামনে এসছে। আবার আরও কয়েকটা ছাত্র সংগঠন, ইন্ডিপেন্ডেন্টলি ছাত্র ফেডারেশন এবং অন্যান্য, তারাও তাদের পুরো প্যানেল না দিলেও বিভিন্নভাবে তাদের প্রার্থিতা দিয়েছে। এইটার প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা দেখেন, আপনি প্রতিপক্ষ হিসেবে নির্বাচন হচ্ছে মোটামুটি এই আওয়াজের ভিত্তিতে প্রায়, মানে কিভাবে যেন এটা দাঁড়িয়ে গেল যে মানে শিবির প্রধান প্রতিপক্ষ হিসেবে ট্রিটেড হচ্ছে, এবং তাকে যে ন্যারেটিভে করা হচ্ছে সেটা সেই পুরনো ন্যারেটিভ, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার। সেই ন্যারেটিভটা এমনিতেই কিন্তু প্রায় অকার্যকর হয়ে গেছে। এটার ব্যাখ্যা আমি আগেও অন্যান্য টেলিভিশনে বলেছি যে মুক্তিযুদ্ধ বলে যে ন্যারেটিভটা দাঁড় করেছে, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ সমর্থক এরকম একটা আওয়ামী লীগ ন্যারেটিভ দাঁড় করিয়েছে, এবং সেই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সে তার পুরো এই ফ্যাসিস্ট অপশাসনটাকে জায়েজ করেছে। এবং সেইখানেও তারা জামাতকে, মানে যাকে বলে না গিভ এ ব্যাড নেম ফার্স্ট অ্যান্ড দেন কিল, তো মোটামুটি জামাত হচ্ছে সেই শত্রু যাকে দমন করে সে তার নিজেকে জায়েজ করার চেষ্টা করছে, এবং যেই তার প্রতিপক্ষ তাকে জামাতের সাথে ট্যাগ করছে, প্রথমে বিএনপিকে, তারপর আমাদেরকেও ট্যাগ করছে, আমাদেরও বামাতি টামাতি বলতো আর কি। ধরেন এইভাবে তারা জামাতে, ফলে জামাতের কিন্তু একটা আপেক্ষিক, মানে একটা নির্দিষ্ট সময়ে তাদের উপরে যে অত্যাচার বিএনপির উপরে ভয়ঙ্করভাবে হয়েছে, অনেক বড় আকারে হয়েছে, গুম খুন, লক্ষ লক্ষ মামলা, গ্রেফতার। জামাতের ব্যাপারেও কিন্তু একটা বড় তাদের উপর দমন পীড়ন চলেছে, এবং সেই দমন পীড়নে তাদের একটা মজলুম জায়গা তো তৈরি হয়েছে, তাদের উপর কন্টিনিউয়াসলি দমন পীড়ন চলছে। তাহলে কিন্তু আপনি সেটা করছেন কিভাবে, মানে আপনি আপনার ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করছেন। এইটা এই দীর্ঘ 15 বছরে ধীরে ধীরে অকার্যকরী শুধু নয়, মানুষ এটার বিপরীত জায়গায় চলে গেছে, যার ফলে শেখ হাসিনা যখন রাজাকার বলে সেটার এইরকম বিপরীত প্রতিক্রিয়া হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ওই স্লোগানটা আসে। তো মুক্তিযুদ্ধ তো আমাদের ভিত্তি। 1971 সালে এত লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের উপরে রাষ্ট্রপতন হয়েছে। মুক্তিযুদ্ধ ছাড়া আসলে, মানে কেউ যদি এটার বিপরীত দাঁড় করায় তাহলে সেইটা তো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু প্র্যাকটিক্যালি আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের বয়ান, এইটা মানুষ গ্রহণ করতে চাচ্ছে না। জনগণের মুক্তিযুদ্ধে তো জনগণের একটা বয়ান আছে। মুক্তিযুদ্ধ কারা করেছে? এই দেশের কৃষক, শ্রমিক, জনগণ, তরুণরা। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা সেখানে ছিল, তারা বড় দল নেতৃত্বকারী জায়গায় ছিল, কিন্তু জনগণের যে ভূমিকা, জনগণের যে বয়ান, তার যে আকাঙ্ক্ষা, যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই জায়গা কিন্তু 54 বছরে প্রতিষ্ঠিত হয়নি। ফলে মুক্তিযুদ্ধের যে বয়ান, জনগণের বয়ান, যেখানে তার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু বিপরীতে আওয়ামী লীগের একটা বয়ান আছে, যে বয়ান দিয়ে সে সমস্ত কিছুকে দখল করছে, অন্যদিকে একটা দমন পীড়ন কিংবা এই দখলকে, একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে জায়েজ করছে, সেইটার প্রত্যাখ্যান ঘটেছে। সেইটাকে আবার যখনই মুক্তিযুদ্ধ আর এই রাজাকার বাইনারিতেই আপনি উপস্থাপন করছেন, মানুষ মনে করছে ও বোধহয় আওয়ামী বয়ান নিয়ে আসছে। আপনার বয়ান যদি আপনি ডিফারেন্টলি করতেও চান, ঠিক সেইভাবে উপস্থাপিত হয়নি। ফলে যেটা প্রয়োজন ছিল যে এই যে একটা পক্ষকে, ধরেন আপনি যদি ওটা করেনও, তাহলে আপনারও তো একজন সাধারণ প্রার্থী থাকতে হবে, সেই জায়গা কিন্তু আপনি তৈরি করেননি। এটা হলে প্রধান, মানে শক্তি ভারসাম্যগত প্রশ্ন। আপনি যদি বাকিদের একজন সাধারণ প্রার্থী দেখেন, ভোট হিসেব করলে মোটামুটি সে কিন্তু ছাড়িয়ে চলে যায়। এটা গেলে একটা। তারপরে আপনার নিজস্ব বয়ান দরকার ছিল, বয়ানটা দরকার ছিল ভবিষ্যৎমুখী রাজনীতির। শিবির এখানে প্রতিযোগিতা করছে, দে আর ওয়ান অফ দি পার্ট, বাট আপনার তো নিজস্ব পলিটিক্যাল প্রপোজাল থাকবে। সেই প্রপোজালের জায়গাটাতে আমরা যেভাবে
আসা দরকার ছিল, চেষ্টা করেছে, কিন্তু সেটা প্রাধান্য পায়নি মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের বয়ানের চাপে। এইটা একটা বড় কারণ। কিন্তু শিবিরের দেখুন তাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা হচ্ছে পজিটিভলি বলা যায় তারা পুরো আগেও সোশ্যাল ওয়ার্ক করতে, এই 13 মাস ধরে ওরা সোশ্যাল ওয়ার্ক করেছে, মানে ধরেন কেরিয়ার বিষয়ে টেকনোলজিক্যাল প্রশিক্ষণ, আর্থিক নানান সহযোগিতা, এগুলো কিন্তু তারা কিভাবে করতে পেরেছে দেখেন। এই ক্ষেত্রে শিবির কিন্তু একটা খুবই আপাত কৌশলগত সুবিধা নিয়েছে, যেটা প্রশাসনগত নানান কারণে, এমনকি আমার ধারণা এখানে আরও আন্দোলনকারী শক্তিদের মধ্যে বাকছাস কিংবা তাদেরও একটা অংশগ্রহণের জায়গা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হলো, ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আপনি কোনো ছাত্র সংগঠনকে ইউনিভার্সিটির ভিতরে ফাংশন করতে দিচ্ছেন না, কিন্তু শিবির সেখানে কিন্তু ঠিকই ফাংশন করছে। এবং শিবির যেহেতু দীর্ঘদিন তারা চাপের মধ্যে থেকেছে, তারা আন্ডারগ্রাউন্ড কায়দায় কাজ করার একটা বিরাট দক্ষতা অর্জন করেছে, তারা কিন্তু এই শিবির কোথায় সাধারণ ছাত্রের নামে আসতেছে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, কিন্তু ওটা কিন্তু শিবিরই অর্গানাইজ করতেছে। আবার শিবির ধরেন হলে খুবই তার ওই অপ্রকাশ্য কায়দায় তারা ঠিকই কাজ করে যাচ্ছে, এবং এই কাজগুলো 13 মাস ধরে তারা করতে পেরেছে, যে কাজটা অন্য কোনো ছাত্র সংগঠন ঢুকতেই পারছে না, অথবা তার প্রকাশ্য কাজ করতে যেহেতু পারছে না, তার তো আবার অপ্রকাশ্য কাজ করার ওই স্কিল কিংবা ওই মেকানিজম তৈরি হয়নি। ফলে এইখানে একটা বিরাট অসমতল তৈরি হয়েছে। আমরা তো লেভেল প্লেইং ফিল্ড বলি, আগে থেকেই একটা বড় অসমতল তৈরি হয়েছে। তারপরে ধরুন আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেভাবে ছাত্রদল একটা বড় প্রতিপক্ষ হিসেবে হাজির হলো, কিন্তু ছাত্রদল বিএনপি কতগুলো বিষয়ে তাদের অলরেডি ট্রেডমার্ক হয়ে গেছে। ও তারা চাঁদাবাজি করছে, ও তারা সংস্কার চায় না, ও আচ্ছা বিএনপি পাওয়ার আসলে বিচার হবে না, এই কতগুলো ন্যারেটিভ কিন্তু বেশ শক্তভাবে দাঁড় করিয়ে ফেলা হয়েছে। এই সবগুলো জিনিস মিলে আপনার, আমি আরো 5টা পয়েন্ট বলতে পারি, কিন্তু আমি যে জায়গাটা বলতে চাইছি যে এই জায়গাটাতে একটা পোলারাইজেশন ঘটেছে, যেখানে ছাত্ররা ঠিক সবাই শিবির সমর্থক, শিবিরের পলিটিক্সের সেটা নয়, কিন্তু শিবির আবার নিজের যে উইক পয়েন্টগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেগুলোকে আবার কিছুটা মানে কিছুটা আনার চেষ্টা করেছে। যেমন ধরেন আপনি একজন মানে একজন অ্যাক্টিভিস্টকে যিনি হিজাব পরছেন না কিন্তু শিবিরের প্রার্থী হচ্ছেন, একজন চাকমা প্রার্থী হচ্ছেন, এই জায়গাগুলোতে সে হাজির করছে কিছুটা নিজেকে লিবারেল ফর্মে, আর ছাত্রছাত্রীরা দেখছে যে আচ্ছা এ তো যা বলা হচ্ছে তা পুরো না, অন্যদিকে তার বিরুদ্ধে এইভাবে আক্রমণ যেহেতু হচ্ছে, কাজেই আমরা তার প্রতি একটা সিম্প্যাথেটিক অথবা এই জায়গাতে আমার মনে হয় রাজনীতিতে তো কৌশলও খুব ইম্পর্টেন্ট। এই কৌশলটাই মনে হয় শিবির জামাতকে অনেক এগিয়ে দিয়েছে, কারণ জামাত যা না জামাতের কৌশলের চাইতে এখানে আমরা তাই দেখলাম আসলে। আমার কনক্লুসিভ কথাটা হচ্ছে যে শিবিরের কৌশল যতটা এফেক্টিভ ছিল, বাকিদের কৌশলের ব্যর্থতা তার চেয়ে বেশি এফেক্টিভ। তৃণমূলের যে শিবির আর ঢাকা ইউনিভার্সিটির শিবির, এবার তারা কিন্তু ডিফারেন্ট রোল প্লে করছে। তৃণমূলের যেটা রক্ষণশীল চরিত্র আপনি দেখবেন, আমি এটাই শুরুতে বলেছি, ঢাবিতে কিন্তু সে একটা উদারনৈতিক এবং সেকুলার রোল প্লে করতে চেয়েছে, এবং আসলে ভোটটা কিন্তু ওখানেই পড়েছে। বলতে পারেন যে শিবিরের রাজনীতি থেকে অনেকটা সরেছে বলে তার নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছে। আসলে শিবিরের রাজনীতি থেকে সরে গেছে কিনা, বা শিবির যদি সরেও যায় সেটা আরেকটা প্রশ্ন। আমি বলছি যে ইলেকশনের সময় নিজেকে সে যেভাবে প্রেজেন্ট করেছে সেখানে সে কিছুটা সরেছে, এইটা তার কৌশল, কিন্তু এটার এফেক্টিভিটি একটা আছে নিশ্চয়ই। আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু বিশ্লেষণ করছি আমরা পক্ষ বিপক্ষ না নিয়ে, বাকিদের যে কৌশল, সেই কৌশলের ব্যর্থতা অথবা ইনএফেক্টিভিটি শিবিরের কৌশলের এফেক্টিভিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে।